আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু আলাদা, কারণ আজকের গল্পতে যে ঘটনাটি তুলে ধরবো এটা আমি আগে কখনো কোনো ভিডিওতে তুলে ধরিনি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি রবিউল আলম। আমি আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনার কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আলাদা করে জানিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমার বড় আপুর সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছিল আমি ওটা আপনাদের মাঝে প্রকাশ করব। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমরা দুই ভাই বোন, আমার বাবা মা এবং আমার দাদি, আমরা 5 জনের ফ্যামিলি। আমরা 5 জনে ঢাকায় থাকি। ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম 5 জনই। একটি নদীটা পার হব, সেই মুহূর্তে হঠাৎ করে নদীর লাস্ট প্রান্তে যেয়ে নৌকাটি ডুবে যায়। আমরা তো বেশ ভালোভাবেই উঠতে পারি, কিন্তু আমার বড় আপু নদী থেকে আর উঠতে পারে না, তাকে খুঁজেও পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাই না। সেই রাতটুকু আমরা ওই নদীর পাড়ে খুঁজতে চলে যাই। পরের দিন সকালবেলা দেখি আমার বড় আপু নদীর এক পাড়ে শুয়ে আছে। আমি দৌড়ে যে আমার বড় আপুকে ডাক দিই। আমার বড় আপু উঠে আমাকে বলছে কি হয়েছে। আমি বললাম, তুই সারা রাত এখানে শুয়েছিলি? আমার বড় আপু আমাকে বললো, হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি আমার আপুকে বললাম, তোকে যে আমরা সারা রাত ধরে খুঁজতেছি, আমরা সারা রাত তোকে অনেকভাবেই খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। তুই এখানে আরামে ঘুমাচ্ছিস, তাই না? আমার আব্বু দেখলো। আমার আব্বু দৌড়ে এলো, এসে আমার আপুকে ধরে কান্না শুরু করলো। আমার আপু বলতেছে, আমার তো কিচ্ছু হয়নি, আমি তো উঠে তোমাদেরকে পাইনি, তার কারণে আমি এখানে শুয়ে পড়েছি। তাই বলে আমার আপুকে নিয়ে আমাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিল। গ্রামের বাড়িতে চলে যায়। সবাই মিলে গোসল করে ফ্রেশ হয়ে আমার আম্মু আর আমার আপু মিলে রান্নাঘরে যায়, রান্না উঠিয়ে দেয়। রান্না শেষে সবাই একসঙ্গে খাবার খেয়ে নেই। সেই রাতের ঘটনাটি আমরা অস্বাভাবিক কিছু মনে করলাম না, দুর্ঘটনা বলে এড়িয়ে গেলাম। সেদিন রাতে কিছু ভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সঙ্গে। আমার আপু ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ঘুমের মাঝে চিৎকার দিয়ে ওঠে। আমরা সবাই মিলে দৌড়ে যাই আমার আপুর ঘরে। আমার আপুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমার আপু বলল, আমি কাউকে স্বপ্নে দেখেছি, লোকটি খুবই ভয়ানক দেখতে। আমার আব্বু বলল, স্বপ্নটা স্বপ্নই হয়, স্বপ্নে যা দেখেছো এটা বাস্তবে হয় না, তুমি ঘুমিয়ে পড়ো। আমার আপু ঘুমিয়ে পড়লো, আমরাও ওখান থেকে চলে গেলাম, যে আমরা যে যার মতো শুয়ে পড়েছি। আমার আর ঘুম আসে না, আমি ফোন টিপতেছি। এর ভিতরেই কারো একটা দরজা খোলার শব্দ পেলাম। আমি আমার রুম থেকে বেরোলাম।
বেরোয় দেখি আমার আপু কোথায় জানি হেঁটে যাচ্ছে। আমি কাউকে আর ডাক দিলাম না, আমার আপুর পিছন পিছন যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম আমার আপু সেই নদীর পাড়ে যেয়ে শুয়ে পড়েছে। আমি দৌড়িয়ে আমার বাড়িতে চলে যাই, যে আমার আব্বু আর আম্মুকে ডাক দিই। আমার আব্বু আর আম্মু উঠে বললো কি হয়েছে। আমি আমার আব্বু আর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বু আর আম্মু ওখানে আর এক মুহূর্ত দেরি করল না, দৌড়িয়ে চলে গেল সেই নদীর পাড়ে, যে আমার আপুকে ডাক দিয়ে উঠালো। আমার আপু বললো কি হয়েছে, এত রাত্রেবেলা কেন ডাকতেছ। আমার আব্বু বলল তুই এখন কোথায় আছিস, এই নদীর পাড়ে কি করিস। আমার আপু যেন একটু অবাক হয়ে তাকিয়ে আছে, চতুর্দিকে দেখলো আর বলতেছে আমি নদীর পাড়ে কেমন করে এলাম। আমি বললাম তুই কেমন করে এসেছিস তুই ভালো জানিস, এটা তো আমরা জানি না, তুই নদীর পাড়ে কেন এসেছিস তাই বল। আমার আপু আমাকে আচ্ছা বাদ দে, চল যাব। আমি কিছুটা অবাক হয়ে গিয়েছি, কারণ আমার আপু ঘুমের ভিতরে কথা বলতো, কিন্তু ঘুমের ভিতরে হাঁটতো এটা জানতাম না। আমি কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার আপুর দিকে। আমার আপু বিষয়টা বুঝতে পারলো, আমাকে বলতেছে কি হয়েছে, তোর মনের মধ্যে কোনো কিছু ঘুরপাক খাচ্ছে তাই না। আমি আমার আপুকে বললাম আগে জানতাম তুই ঘুমের ভিতরে কথা বলতি, এইবারই ফার্স্ট টাইম জানলাম তুই ঘুমের ভিতরেও হাঁটাচলা করিস। আমার আপু আমাকে বলল তুই একটু বেশি কথা বলিস, মুখ বন্ধ করে হাঁট। আমি আর দেরি করলাম না, হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে গেলাম। আমার আব্বু আমার আপুকে বলল এবার সোজা দিয়ে ঘরে ঘুমিয়ে পড়বে, আমি বাইরে থেকে ঘরের দরজাটি লক করে দিব। আমার আপু বলল আচ্ছা ঠিক আছে। আমার আপু যে শুয়ে পড়ল, আমার আব্বু ঘরের দরজাটি লক করে দিল। আমরাও ঘরে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সে রাতটুকু ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি দাঁত ব্রাশ করতেছি আর আমার আপুর দিকে তাকিয়ে আছি। আমার আপুর হাব ভাব তেমন খুব একটা খারাপ না, আগের মতোই, কিন্তু রাত্রে সেই বিষয়টা আমার মাথায় ঘোরপাক খাচ্ছে। এসব কেমন করে হলো, আমার আপু তো কোনোদিন রাত্রে হাঁটাচলা করতো না, আজকে ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক আমি এসব আর বলতেছি না। আমার আপু আমাকে ডাক দিল, আমি আমার আপুর কাছে চলে গেলাম। আমার আপু আমাকে বলল কি রে, রাত থেকে দেখতেছি তুই আমাকে দেখে কি যেন ভাবতে থাকিস, কি হয়েছে তোর, কি এত ভাবিস আমাকে দেখে, আমাকে ভূত না পেতনি। আমার আপুকে বললাম না রে, মাথা খারাপ হচ্ছে কি তোর, তেমন কিছু না। এই যে তুমি বড় হয়ে গিয়েছিস, কদিন পর তোকে বিয়ে দিতে হবে, আমার দুলাভাই আসবে, এসব কথাই ভাবতে বেশ ভালোই লাগে। আর তোর একটি নরম থাকলে আরও তো ভালো হয়, আমি তো লাইন মারতে পারবো। আমার আপু আমাকে বলল এই যে তুই আসলে বেশি কথা বলিস, যা হাত মুখ ধুয়ে নিয়ে খাবার খাবো, খাবার খেয়ে গ্রামটা ঘুরতে বেরোবো। আমি আর দেরি করলাম না, দিয়ে হাত মুখ দিয়ে খাবার খেয়ে নিলাম, খেয়ে আমার আপুর সঙ্গে ঘুরতে বেরোলাম। প্রায় বিকাল পর্যন্ত আমরা বেশ ভালোই ঘোরাফেরা করলাম। তারপরে বাড়িতে চলে এলাম, এসে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম। এদিকে রাতের খাবার রান্না হচ্ছে, সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে গিয়েছি আমরা। ঠিক রাত 1টা বাজে আমি মোবাইল দেখতেছি, এর ভিতরে আবারও দরজা খোলার শব্দ পেলাম। আবারও দেখলাম আমার আপু বেরিয়ে সেই নদীর দিকে চলে যাচ্ছে। আমি আমার আপুর পিছু নিলাম, দেখি ঠিক ওই জায়গায় গত 2 রাত যে জায়গায় শুয়েছিল ঠিক ওই জায়গায় যে আবারও শুয়ে পড়েছে। আমার আপুকে দেখে আমি একটু সন্দেহ করলাম, বিষয়টা খুব একটা ভালো না। আমি দৌড়ে দিয়ে আমার আব্বুকে খবর দিলাম। আমার আব্বু খবর শুনে দৌড়িয়ে নদীর পাড়ে চলে এলো, এসে আমার আব্বুকে ডাক দিল। ডাক দিয়ে আমার আপুকে এবার বকাঝকা করলো। আমার আপু কান্না করতে করতে বাড়িতে চলে এলো। আমার আপু বারবার বলতেছে আমি এখানে কেমন করে এসেছি আমি সত্যিই জানি না।
আমি আমার আপুকে আমার ঘরে ডাকলাম, ডেকে আমার আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? গত 3 রাত তুই ঠিক ওই জায়গায় যে একই জায়গায় শুয়ে পড়িস, কি হয়েছে তোর? আমার আপু আমাকে বলল, কিচ্ছু না। তাই বলে আমার আপু ঘরে গেল, আমাকে বলল, তুই বাইরে থেকে ঘরের দরজাটা লাগিয়ে দে। আমি আর দেরি করলাম না, যে বাইরে থেকে ঘরের দরজাটা লাগিয়ে দিলাম। সে রাতটুকু ভালোই কেটে গেল। এরকম করে আরো 2 থেকে 3 দিন কেটে গেল, ঠিক একই অবস্থা। আমার আপু আমাকে বলল, আচ্ছা আমাকে দেখে কি অস্বাভাবিক কিছু মনে হয়? আমি বললাম, না, দিনের বেলা তো অস্বাভাবিক কিছু মনে হয় না, কিন্তু রাতের কাজ কাম তোর একদম আমার ভালো লাগে না। রাত্রের বেলা একা একা নদীর ঘাটে যাস, বিষয়টা খারাপ দেখায় না? পাড়ার লোকজন জানলে কি বলবে? আমার আপু বলল, আমিও তো বুঝি, কিন্তু আমি কিভাবে ওখানে যাই আমি সত্যি জানি না। আমি আমার আপুকে বললাম, আচ্ছা রাত্রে কি ঘুমানোর পরে কি স্বপ্নে দেখিস কিছু? আমার আপু আমাকে বললো, হ্যাঁ, স্বপ্নে দেখি কেউ একজন আমাকে ডাকতেছে, আমাকে ডাক দেয়। আমি বললাম, সে লোকটিকে দেখেছিস? আমার আপু বললো, হ্যাঁ, লোকটি খুবই সুন্দর দেখতে, তার কি মায়াবী চেহারা। সে আমাকে রাত্রে ঘুমানোর মাঝে ডাক দেয়, ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে কোথায় জানি নিয়ে যায়। তারপরে ঘুম ভাঙার পরে দেখি আমি সেই নদীর ধারে। জানি না বিষয়টা কি হচ্ছে, আমি সত্যি কিছু জানি না। আমার আব্বু সকালবেলা কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ আমার আপুকে ঝাড়া ফু দেয় আর একটি তাবিজ দেয়। আমার আপুকে বলল, তাবিজটা গলা থেকে সরাবে না, সবসময় গলায় পরে রাখবে, আশা করছি আর কোনো সমস্যা হবে না। এরকম করে আরো 2 থেকে 3 দিন কেটে গেল, তেমন কোনো সমস্যা হলো না। 4 দিনের মাথায় আবার ঠিক একই কাজ, আবারও সেই একই ঘটনা ঘটে যায়। জানি না বিষয়টা কেন ঘটে, সবারই অজানা। কি হচ্ছে কিছুই বুঝতে পারি না। আর আমি বারবার ভাবতে থাকি সেই লোকটিকে। আমি আরেকটি জিনিস লক্ষ্য করি, আমার আপু সবসময় একটু নার্ভাস থাকে। বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমার আপুকে এরকম আমি কখনো দেখিনি। এত সমস্যা হয়ে গিয়েছে, তারপরেও এতটা ভেঙে পড়েনি। গত 3 দিন যাবৎ অনেকটাই ভেঙে পড়েছে। বিষয়টা আমার খুবই খারাপ লাগে। আমি আমার আব্বুকে আবারও সব ঘটনা খুলে বলি। আমার আব্বু আরেকটি ভালো কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেয়। আমার আপুকে নিয়ে আরো একটি কবিরাজের কাছে চলে গেল। কবিরাজকে সব ঘটনা খুলে বলল। কবিরাজ যে কথাটি বললো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল, সেই দিন রাত্রেবেলা সেই নৌকাটি ডুবে যাওয়া একমাত্র কারণ ছিল আপনার মেয়ে। আমি তো হতভম্ব হয়ে তাকিয়ে আছি কবিরাজের দিকে। আমার আব্বু বলল, কেন, আমার মেয়ে কি করেছে? কবিরাজ বলল, আপনার মেয়ের ওই সময়ে ওই রাত্রেবেলা ওই নদীর ধার দিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি, তবুও এসেছে। আপনার মেয়ে সব কিছুই জানে, কিন্তু কাউকে কিছু বলেনি। সেদিন একটি জিনটি আপনার মেয়েটিকে দেখে অনেক পছন্দ করে। সে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো করেছে আপনার মেয়েকে ওই জায়গায় রাখার জন্যে। রাত্রেবেলা আপনারা যখন ঘুমিয়ে যান, সেই সময়ে আপনার মেয়েকে ডেকে আনে সেই জিনটি, ডেকে এনে সেই নদীর ধারে বসিয়ে রাখে। ঠিক যখনই আপনারা আসেন তখনই সে ঘুমিয়ে পড়ে ওই জায়গায়। এসব কিছু যে করে এগুলা আপনার মেয়ে কিছুই জানে না। জিনটি ইচ্ছাকৃতভাবে এইসব কাজ করে। আমার আব্বু যেন একটু অবাক হয়ে তাকিয়ে আছে আমার আপুর দিকে। আমার আপু মুখ দেখে কোনো কথা বলে না। আমি তো বুঝতে পেরেছি এর ভিতরে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। আমরা ওখান থেকে চলে এলাম। আমার আপুকে আমি সব ঘটনা বললাম। আমার আপু আমাকে বলল, হ্যাঁ, সেদিন একটি জিনকে আমি দেখেছিলাম। জিন না, একটি ছেলে দাঁড়িয়েছিল। আমি স্বপ্নেও জানতাম না ওটা একটি জিন। লোকটি
অনেক সুন্দর দেখতে। আমি তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে নৌকাটি ডুবে গেল। আমি জানি না কেমন করে আমি পাড়ে চলে এসেছি। সেই নদীর কিনারায় কেমন করে আমি ঘুমিয়ে পড়েছি আমি এটাও জানি না। আর সেদিনকে যে কথাগুলো বলেছিলাম সেগুলা মিথ্যে বলেছি আমি। হয়তোবা আব্বু আম্মু জান আমাকে বকাঝকা করতো, এ কারণে আমি কিছুই বলিনি। আমি আমার আব্বুকে আর কিছু বললাম না। এরকম করে আরো 2-3 দিন কেটে গেল। ঠিক একই অবস্থা। প্রত্যেক দিন সেই নদীর পাড়েই যে শুয়ে থাকে আমার আপু। আমার আব্বু আমাদেরকে নিয়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শহরে চলে গেল। শহরে যাওয়ার পর থেকে 2-3 দিন বেশ ভালোই কেটে গিয়েছে। 4 দিনের মাথায় সেদিন ছিল ঠিক মঙ্গলবার। ঠিক রাত 12টার দিকে আমার আপু হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। উঠে দৌড়িয়ে আমার আব্বুর ঘরে চলে যায়। আমার আব্বু আমার আপুকে বলল, কি হয়েছে, চিৎকার দিয়ে উঠলি কেন, আর দৌড়ে ঘরে কেন এসেছিস, কি হয়েছে তোর? আমার আপু কোনো কথা বলে না, শুধু জানালার দিকে ইশারা করতেছে। আমি দৌড়ে যেয়ে জানালা খুললাম। জানালা খুলে দেখি জানালার উপরে কিছুই নেই। আমার আপুকে বললাম, কে? ওখানে তো কেউ নেই। আমার আপু একটু স্বস্তি অনুভব করলো। আমার আপু আব্বুকে বলল, আমি ওই ঘরে একা থাকবো না। আমার আব্বু আমাকে বললো, তুই তোর আপুর সঙ্গে থাক, দুজনে একই ঘরে যেয়ে ঘুমিয়ে পড়। আমি আর দেরি করলাম না, আমার আপুকে নিয়ে আমার আপুর ঘরে চলে যাই। ওখানে যেয়ে 2 ভাই বোনে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কি জানি কথা বলতেছে আমার আপু, আর সঙ্গে জানি হাসি ঠাট্টা করতেছে। আমি মনে করলাম হয়তোবা ঘুমের মাঝে কথা বলতেছে, কিন্তু বিষয়টা আমার অন্য কিছু মনে হলো। কিছুক্ষণ পরে সে শুধু নদীর পাড়ে কথা বলতেছে। আমি বিষয়টা খুব একটা ভালো মনে করলাম না। আমি উঠে আমার আপুকে ডাক দিলাম। আমার আপু লাফিয়ে উঠলো ঘুম থেকে, উঠে আমাকে বলতেছে, কি হয়েছে? আমি বললাম, তার সঙ্গে কথা বলিস ঘুমের মাঝে? আমার আপু বলল, জানি না, কি জানি আমার স্বপ্নে এসেছি, তার মুখটা আমি দেখতে পারিনি। লোকটি খুবই সুন্দর, এতটুকুই জানি। কি কি কথা বলেছি আমি এটাও জানি না। আমি আমার আপুকে বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। আমার আপু আবারও ঘুমিয়ে পড়লো। ঠিক একইভাবে আবারও কথা বলতে লাগলো। আমি এবার আমার আপুকে ডাক দিলাম না, আমার আব্বুকে ডেকে এনে সব কিছু দেখালাম। আমার আব্বু আমার আপুকে ডাক দিল, ডাক দিয়ে বলল, তোমার আর একা ঘুমানো ঠিক হবে না। আমার আম্মুকে আমার আপুর সঙ্গে ঘুমাতে বলল। সেই রাতটুকু ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমাদের বাসার পাশে একটি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলল। মসজিদের ইমাম সাহেব ওখানে আর দেরি করলো না, আমাদের বাড়িতে চলে এলো সরাসরি। এসে আমার আপুকে দেখলো, দেখে কি জানি সুরাপুরে ফোঁ দিল। ফোঁ দিয়ে বলল, আর কোনো সমস্যা হবে না আশা করা যায়, আপনারা থাকুন, আমি চলে যাই। তাই বলে হুজুরটি ওখান থেকে চলে গেল। আমার আপু বাইরে ঘুরতে গেল। তখন বাজে সন্ধ্যা 7টার মতো। ঠিক রাত 12টার দিকে ঘরে এলো। আমরা খাবার খেয়ে শুয়ে পড়লাম। একই অবস্থা, আবারও সেই ঘুমের মাঝে কথা বলতেছে। আমি এবারও ভেবে নিলাম হয়তো বা কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু সন্দেহ থেকে যেত মনের ভিতরে। বিষয়টা তো খুব একটা ভালো না, খারাপ জিনের প্রভাব পড়েছে। এসব ভাবতে ভাবতেই আমার আপু হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। উঠিয়ে বলল, তুমি আর আমার কাছে কখনো আসবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। আমি খুব একটা ভালো কিছু মনে করলাম না। আমি ভেবেছি হয়তো বা কোনো সমস্যা হতে পারে, তার কারণে আমি খুবই দ্রুত আমার আপুকে জাগিয়ে তুলি। আমার আপু বলল, কি হয়েছে, কেন ডাকিস বারবার? আমি আমার আপুকে বললাম, আবার কি হয়েছে, কেন চিৎকার দিয়ে উঠিস বারবার? আমার আপু বলল, জানি না কি হয়েছে। তার কিছুক্ষণ পরেই জানালার দিকে তাকিয়ে আছে আমার আপু। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে দৌড়ে ঘরের বাইরে চলে যায়। আমার আপু দৌড়ে দিয়ে আমার আম্মুর গলাটি চেপে ধরে। আমার আম্মুকে বলল, জানালার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, খুবই ভয়ঙ্কর দেখতে। আমি দৌড়িয়ে গেলাম জানলার কাছে। জানলা খুলে দেখি কেউ নেই। ঘরের ভিতরেও বেশ ভালোভাবে খুঁজলাম, কেউ নেই। আমি বুঝতে বাকি রইল না আমার যেটা ওই খারাপ জিনের প্রভাব।
পরের দিন সকালবেলা আবারও হুজুরকে ডাক দিল। হুজুর আবারও ফোঁ দিয়ে পানি পড়ে দিল, এবার দিয়ে বলল এই পানিটা ঘরের ভিতরে ছিটিয়ে দিবে আর দিনের ভিতরে 3 বা 4 বার খেতে বলবেন। আশা করছি এবার আর কোনো সমস্যা হবে না। আমি ভাবলাম না হয়তো বা এবারের কোনো সমস্যা হবে না। আমি ভেবে নিয়েছি এবারও কোনো না কোনো সমস্যা হতেই পারে, কারণ 1 বার 2 বার না, 4 বার কবিরাজ বা হুজুরকে দেখিয়েছি, কোনো কাজই হয়নি। খারাপ চিন্তা অনেক শক্তিশালী। আমি কলেজে গেলাম, যে আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুরা বিষয়টা শুনে একটি কবিরাজের কথা বললো, কবিরাজটা নাকি খুবই শক্তিশালী। আমি আর দেরি করলাম না, আমার আব্বুকে নিয়ে সেই কবিরাজের কাছে চলে গেলাম। আমার আব্বু কবিরাজকে সব ঘটনা খুলে বলল। আমার আব্বুকে কবিরাজ বলল, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাসার ঠিকানাটা দিন, আমি রাত্রেবেলা আপনার বাসাতে যাব। আমরা কবিরাজকে ঠিকানাটা দিয়ে আসি। রাত্রেবেলা ঠিক রাত 8টার দিকে কবিরাজ আমার বাড়িতে চলে যায়। আব্বুকে কবিরাজ তার সামনে বসায়। কবিরাজ সামনে বসিয়ে কি জানি মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ করে আমার আপু চিৎকার দিয়ে ওঠে। দেখে মনে হলো আমার আপুর শরীরে অনেক শক্তি। এমন অবস্থা করতেছে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তার চোখ দুটো লাল টকটকা হয়ে আছে। সে খুবই ভয়ানকভাবে চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব, নাহলে কিন্তু তুই বাঁচবি না। কবিরাজ বলল, তুই আমাকে মারবি? এত বড় শক্তি তোর এখনো হয়নি। তাই বলে কবিরাজ একটি বাড়ি দিল তার হাতে থাকা একটি মানুষের খুলিতে। আমার আপু যেন ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠেছে। আমি তো ভয়ে এক ঘরের কোণা দিয়ে দাঁড়িয়ে আছি। বিষয়টা আমার খুব একটা ভালো লাগতেছে না। আমার বারবার মনে হচ্ছে আমার আপুর উপরে কে জানি বসে আছে। আমার আপু চিৎকার দিয়ে উঠে বলল, তুই কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছিস, তোকে কিন্তু মরতে হবে, তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। কবিরাজ বলল, তোকে তো এত সহজে ছাড়া যাবে না, তোর কত বড় সাহস, এতবার তোকে নিষেধ করা সত্ত্বেও তুই আবার এই মেয়েটির শরীরে এসেছিস, তুই বারবার কেন ডিস্টার্ব করিস একে? আমার আপু চিৎকার দিয়ে উঠে বলল, শয়তান, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসি না, এই মেয়েটিকে আমার অনেক ভালো লাগে, তাই আমি এখান থেকে যাই না। এর জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি, তারপরেও আমি একে ছাড়বো না, একে আমি কখনো ছাড়বো না, একে আমার সঙ্গে নিয়ে যাও। কবিরাজ বলল, একে তোর বাপের সম্পত্তি যে তোর সঙ্গে নিয়ে যাবি? একটি মেয়ে মানুষ, এর পিতামাতা আছে, তারা চাইলে তাকে বিয়ে দিতে পারে, ভালো একটি জায়গায় বিয়ে হবে তার, কিন্তু তুই আর সুন্দর জীবনটা কেন নষ্ট করতে চাস? একে ছেড়ে দে। কবিরাজকে বলল, আমি কখনোই ছাড়বো না, একে আমি কখনোই ছাড়বো না। তাই বলতেই কবিরাজ কি জানে আবার মন্ত্র বলল। মন্ত্র পড়ে আমার আপুর শরীরে ফোঁ দিতে আমার আপু ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমার আপুকে আমি অনেক ডাকাডাকি করি কিন্তু ওঠে না। কবিরাজ বলল, একে ঘরে নিয়ে যেয়ে শুয়ে দিয়ে ফ্যানটা ছেড়ে দিন, কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে, আশা করছি আর কোনো সমস্যা হবে না, যদি হয় তাহলে আমি তো আছি। তাই বলে কবিরাজ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে আমার আপুর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আমার আপু কি জানে একটা কথা বললো, আমি কথাটা শুনতে পেলাম না। আমি আমার আব্বুকে বললাম, কি বলিস তুই? আমি কিছুই বুঝতে পারিনি। আমার আপু বলল, তোর এত কথা বুঝতে হবে না, তুই এখান থেকে চলে যা। আমি আমার ঘরে চলে গেলাম। আমার আপু ঘরের ভিতরে শুয়ে আছে, জানি না একা একা সে কি বলতেছে। আমি আমার আব্বুকে বললাম। আমার আব্বু বলল, কবিরাজের প্রভাব পড়েছে তার উপর, হয়তো বা তার কারণে আজে বাজে কোনো কথা বলতেছে, এতে কোনো সমস্যা হবে না। তাই বলে আমি আমার ঘরে চলে গেলাম। আমার আপুর ঘরে শুয়ে আছে। একটু পরে আমি গেলাম, যে দেখে ঘুমিয়ে পড়েছে। সারা রাতে বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমার আপু কলেজে যাওয়ার জন্য রেডি হলো। কলেজটা খুলেছে, এতদিন কলেজ বন্ধ ছিল।
আমার আপু কলেজে চলে গেল। বিকালবেলা আমার আপু ঘরে এলো, এসে আমার আম্মুকে বললো আমাকে কিছু খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার আম্মু আমার আব্বুকে খাবার দিল, সঙ্গে আমাকেও দিল। আমরা দুজনে খাবার খেয়ে নিলাম, নিয়ে আমার আপু শুতে চলে গেল। বিকেলবেলা আমার আপু কখনো ঘুমিয়ে পড়েনি, কিন্তু এবার দেখলাম একটু অন্যরকম। আমি ভেবেছি হয়তো বা শরীরটা খারাপ, তার কারণে যে শুয়ে পড়েছে, কিন্তু বিষয়টা একটু অন্য ধরনের। আমিও কিছুক্ষণ পরে আপুর ঘরে যেয়ে দেখি আমার আপু ঘরে নেই। আমরা চতুর্দিকে খুঁজতে লাগি, আমার আব্বুকে ফোন দিই। আমার আব্বু খুবই দ্রুত বাড়িতে চলে আসে, এসে আমার আপুর ঘরে যায়, যে দেখে আমার আপু শুয়ে আছে। আমার আব্বু ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমাকে আর আম্মুকে প্রচণ্ড গালাগালি করে আর বলল মেয়ে তো ঘরে শুয়ে আছে। আমার আম্মু আর কোনো কথা বলে না। আমি তো জানি আমার আপু ঘরে ছিল না, কিন্তু কোথায় গিয়েছিল আর কোথা থেকে বা উদয় হলো। আমি তো বিষয়টা খুব একটা ভালো মনে করলাম না। আমার আব্বু আমার আপুর ঘরে গেল, যে আমার আপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ডাক দেয়। আমার আপু উঠলো, উঠে বলল কি হয়েছে আব্বু, তুমি এত সকালেই বাড়িতে, এত তাড়াতাড়ি কেন এলে, শরীরটা খারাপ? আমার আব্বু বললো না, শরীরটা খারাপ না। তুমি কি কোথাও গিয়েছিলে? আমার আব্বু বললো না, আমি তো কোথাও যাইনি, আমি তো ঘরে শুয়ে আছি। কেন, কি হয়েছে? আমার আব্বু বললো না কিছু না, এমনি তাই বলতেছি। তাই বলে আমার আব্বু ঘর থেকে বেরিয়ে এলো, আমরাও বেরিয়ে এলাম। আমি কিছুক্ষণ পরে আমার আপুর ঘরে গেলাম, যে আমার আপুকে সব ঘটনা খুলে বললাম। আমার আপু বলতেছে তুই কি পাগল হয়েছিস, আমি তো ঘরে ছিলাম, কোথাও যাইনি। আমি তো জানি আমার আপু ঘরে ছিল না, কিন্তু আমার আপু তো মিথ্যা কথাও বলে না। তাহলে কি আমার মনের ভুল? বিষয়টা আমার একটু সন্দেহ লাগলো। আমি আমার আপুর ঘরের দিকে বেশ ভালোভাবেই লক্ষ্য করতে লাগলাম। আমি খুঁজতে লাগলাম কখন আমার আপু ঘর থেকে বেরিয়ে যায়। আমি এই ধান্দায় বসে আছি সারা রাত। আমার আপুর ঘরের সামনে আমি বসে আছি, কিন্তু আমার আপু ঘর থেকে বের হয় না। আমার আপুকে আমি ডাক দেই, ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ পাই না। আমি আবারও ডাক দেই, কিন্তু এবার কোনো সারা শব্দ পাই না। তিনবারে মাথায় কোনো কথা বলে না। আমি বিষয়টা খুব একটা ভালো মনে করলাম না। আমি দৌড়েই বাড়ির পিছনে চলে গেলাম, যে জানলা দিয়ে তাকে দেখি ঘরের ভিতরে কেউ নেই। আমি তো ভয় পেয়েছি, কারণ আমার আপু কোথায় যাবে। ঘরের জানলাটাও তো লাগানো আছে, কিন্তু ঘরের ভিতরে লাইট জ্বলতেছে। আমি অনেক কষ্টে জানলাটা খুলে তাকিয়ে আছি, কাউরে দেখি না। ঘরের ভিতরে তো গ্রিল লাগানো, ঘর থেকে বের হওয়ারও প্রায় পুরোটাই অসম্ভব। বাইরে তো আমি আছি, আমার চোখকে ফাঁকি দিয়ে কেমন করে বেরিয়ে গেল। আমি তো ঘুমিয়েও পড়িনি, বসে আছি। বিষয়টা একটু অস্বাভাবিক। আমি দৌড়িয়ে দিয়ে আমার আব্বুকে ডেকে নিয়ে আসি। আমার আব্বু ঘরে দরজা টোকা দিতেই আমার আপু ঘর থেকে বেরিয়ে আসে, এসে বলল কি হয়েছে, কেন এত রাতে ডাকতেছ? আমি তো হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমার আপুর দিকে। আমার আপু আমাকে বলল কি হয়েছে, আমার দিকে কেন তাকিয়ে আছিস? আমার আব্বু আমার আপুকে বলল না কিছু না, যে ঘুমিয়ে পড়ো। তাই বলে আমার আপুকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। আমাকে তো মারার মতো অবস্থা, প্রচণ্ড রাগারাগি করে আমার সঙ্গে। আমি আর কি বলবো, আমি তো দেখলাম আমার আপু ঘরে নেই, কিন্তু কোথায় থেকে উধাও হয়, বিষয়টা আমার জানার আগ্রহ জাগলো। আমি পরের দিন সকালবেলা আপুর ঘরের ভিতরে সিসি ক্যামেরা সেট করে দেয়, ছোট্ট একটি গোপন ক্যামেরা, যাতে আমার আপু না টের পায়। বিষয়টা একটু খারাপ দেখালেও আমার তো জানতেই হবে আমার আপু রাত্রেবেলা কোথায় যায়। আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমার আপু ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পরেই আমার আপু ঘুমের মাঝে থেকেই উঠে দাঁড়ালো, কিন্তু আমার আপুর ঘুম ভাঙেনি, ঘুমের মাঝেই আছে। হঠাৎ করে কোথাও জানি উধাও হয়ে গেল। আমি দৌড়ে আমার আপুর ঘরে গেলাম, যে দেখি কেউই নেই, ঘরটি খোলাই আছে। আমি ঘরের ভেতরে প্রবেশ করেছি, দেখলাম কেউই নেই। আমি আমার আব্বুকে ঘরের ভিতর থেকে ডাক দিলাম। আমার আব্বু ঘরের ভিতরে দৌড়ে এলো, এসে বললো দেখো কেউই নেই। আমি প্রত্যেক দিনই দেখি আমার আব্বু ঘরে নেই, কোথায় জানি চলে যায়। তোমাদেরকে ডাক দিতে কোথা থেকে জানি এসে হাজির হয়। আমার আপু বললো হ তোমার বাথরুমে গেছে। আমি বললাম বাথরুমে না, তুমি এই ভিডিও ফুটেজটা দেখো। আমার আব্বু ভিডিও ফুটেজ দেখলো, দেখে তো অসম্ভব ভয় পেয়েছে।
আমার আব্বু বলতেছে জানি না মেয়েটা কোথায় গিয়েছে, ওখানে বসে আছে। কিছুক্ষণ পরে কোথায় থেকে জানি উদাও হয় আমার আপু, বিছানাতে শুয়ে পড়ে কম্বলের নিচে। আমাকে বলল কম্বলটা আলোক করতো, কম্বলটা এভাবে কেন পড়ে আছে। আলোক করে দেখি আমার আপু শুয়ে আছে। আমি তো আমার আপুকে দেখে ভয়তে চিৎকার দিয়ে উঠি। আবার আব্বু আমাকে বললো কি হয়েছে, চিৎকার দিয়ে উঠলে কেন? আমার আব্বুকে বললাম এখানে তোমার মেয়ে শুয়ে আছে। আমার আব্বু আমার আপুকে ডাক দিল। আমার আপু ঘুম থেকে উঠলো, উঠে বলতেছে কি হয়েছে, তোমরা আমার ঘরে কি করে এলে? আমার ঘর তখন লাগানো ছিল। আমার আব্বু বলল আগে বল তুই কোথায় গিয়েছিলি? আমার আপু বললো আমি তো কোথাও জানি, ঘরে ছিলাম। আমার আপুকে আমার আব্বু ঠাসিয়ে একটি চর মারে। চর মেরে আমার আপুকে বলল সত্যি করে বল কোথায় গিয়েছিলে? আমার আপু আমার আব্বুকে বলল জানি না, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুম থেকে চোখ খুলে দেখি আমি অন্য একটি জগতে। কি সুন্দর জায়গাটা, প্রত্যেক দিন আমি ওখানে যাই, জানি না কে আমাকে নিয়ে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমি একাই একাই চতুর্দিকে ঘুরতে থাকি। হঠাৎ করে একটি ছেলে আমার সামনে আসে। আমি প্রত্যেক দিন তার সঙ্গে গল্প করি, আবার জানি না হঠাৎ করে আবার আমার ঘরে কিভাবে চলে আসি। সত্যি করে বলতেছি আব্বু, আমি কিছুই জানি না কে আমাকে নিয়ে যায়, আবার কে আমাকে রেখে যায়। আমার আব্বু বলল আচ্ছা তুই ঘুমিয়ে পড়, আমি কালকে দেখবো কি হয়েছে। তাই বলেই আমার আপু ঘুমিয়ে পড়লো। আবারও আমরা ওই ঘরেই আছি, আপুর ঘর থেকে বের হয়নি। পরের দিন সকালবেলা সেই কবিরাজকে আবারও খবর দেওয়া হলো। কবিরাজ ঘরে এলো, এসে কি জানে মন্ত্র পরে আমার আপুর শরীরে ফোঁ দিতেই সেই জিনটি আবার এসে হাজির হয়। এসে প্রচণ্ড চটপাট অনেক রাগারাগি করে কবিরাজের সঙ্গে। রাগারাগি করে কবিরাজ কি জানে একটি মন্ত্র পড়ে সেই তার হাতে থাকা মাথার খুলিতে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জিনটি খুবই ভয়ানক একটি চিৎকার দিয়ে আমার আপুর শরীর থেকে বেরিয়ে চলে যায়। সেই রাত্রেবেলায় খবর পেলাম কবিরাজটি নাকি মারা গিয়েছে। আমরা কি করব বুঝতে পারি না। পরের দিন সকালবেলা অন্য একটি কবিরাজের খোঁজে বেরিয়ে পড়ি আমি আর আমার আব্বু। খুঁজতে খুঁজতে ভালো একটি কবিরাজকে পেয়ে যাই, তাকে আমার বাড়িতে নিয়ে আসি। এসে আমার আপুর ঘটনাটাকে খুলে বললাম। আমার আপুকে ডাক দিল, ডাক দিয়ে কি জানি মন্ত্র পড়ে ফোঁ দিল আর তাবিজ দিল। শুধু তাবিজ না, আমরা ঘরটি বন্ধ করে দিল যাতে কোনো সমস্যা না হয়, দিয়ে ঘর থেকে চলে গেল। আমি খুব একটা স্বাভাবিক কিছু মনে করলাম না। আমি যতবারই ভেবেছি আর কোনো সমস্যা হবে না, ঠিক ততবারই কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। এবার আর ভাবলাম না আর কোনো সমস্যা হবে না, এবারও ভেবে রেখেছি হয়তোবা আবারও আর কোনো সমস্যা হতে পারে। যাই হোক, এসব কথা বলতে বলতেই সন্ধ্যা পেরিয়ে গেল। রাত্রে আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি। সেই রাতটুকু ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমার আপুর সঙ্গে আমরা ঘুরতে বেরোলাম, চিড়িয়াখানায় যাই। সারাদিন বেশ ভালোই কেটে যায়। রাত্রেবেলাও বাড়িতে আসি, এসে আবার আব্বু আর আমার আম্মু রান্না বসিয়ে দেয়। দুজনে হাতে হাতে কাজ করতেছে, বেশ ভালোই লাগতেছে। অনেকদিন পর আবার আপুর হাতে রান্না খাবো, বিষয়টা একটু ভালোই লাগতেছে। আমার আপু রান্না করে নিয়ে আসে, আমরা সবাই মিলে বেশ ভালোভাবেই খাবারটা খেয়ে নিই। খেয়ে নিয়ে ঘুমানোর জন্য চলে যাই। আমার আপুর সঙ্গে আমার আম্মু ঘুমাতে চলে গিয়েছে। তারা দুজনে এক জায়গায়, আমি আমার ঘরে আর আমার আব্বু তাদের ঘরে ঘুমিয়ে পড়েছে। অর্ধেক রাতে আমি ঘুম থেকে জাগনা পাই। জাগনা পেয়ে আমার আপুর ঘরে বলকি দিয়ে দেখি সবাই শুয়ে আছে। বিষয়টা আমার ভালোই লাগলো। আমি মনে করলাম হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ভাবনাটা যে এতটা বড় ভুল হতে পারে বিষয়টা আমি ভাবতে পারিনি। যাই হোক, তারপরে সকাল হয়ে যায়। সকালবেলা আমার আপুকে নিয়ে আমরা দুজনে কলেজে যাওয়ার জন্য রেডি হই। আমার আপুকে আমাকে আবার কলেজে ছেড়ে দিয়ে সে তার কলেজে চলে যায়। সন্ধ্যার আগে দুজনেই আবারও একসঙ্গে বাসায় আসি। এরকম করে বেশ কিছুদিনই কেটে গেল। তারপরে হঠাৎ করে একদিন আমার ঘুম ভাঙে রাত্রেবেলা। আমার কি জানে একটা মনে হলো আমি আমার আপুর ঘরে ভুলকি দিতে দেখি আমার আপু ঘরে নেই, অথচ ঘরের দরজাটা খোলা কিন্তু মেন গেটটা লাগানো। আমার আপু কোথায় গিয়েছে? আমার
সন্দেহ জাগলো। আমি আমার আপুর ঘরে মাঝ বরাবর বসে আছি। হঠাৎ করে আমার চোখ লেগে গিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার আপু বিছানায় শুয়ে আছে। বিষয়টা আমার অস্বাভাবিক লাগলো। আমি ঘর থেকে খুবই দ্রুত বেরিয়ে যাই। পরের দিন সকালবেলা আমার আব্বুকে সব ঘটনা খুলে বলি। আমার আব্বু বিষয়টা শুনে বললো, এবার হয়তো বা তোর মনের ভুল, এ কয়দিন যেন আর কোনো সমস্যা হয়নি, তাইলে আর কোনো সমস্যা হবে না, তুই হয়তো ভুল দেখেছিস। আমি কথা আর বাড়ালাম না। আমি আমার কলেজে চলে যাই। বিকেলবেলা কলেজ থেকে বাড়িতে আসি, এসে দেখি আমার আপু ঘরে শুয়ে আছে। আমি আমার আপুর ঘরে গেলাম, যে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর, কলেজে যাসনি? আমার আপু বললো, না শরীরটা ভালো না। বললাম, কেন, কি হয়েছে? আমার আপু বললো, আমার গায়ে তো প্রচন্ড জ্বর, হাত দিয়ে দেখ। হ্যাঁ, আমি হাত দিয়ে দেখি আমার আপুর শরীরটা জ্বর জানে পুড়ে যাচ্ছে। আমার আপুকে বললাম, ওষুধ নিয়ে আসিস নি? আমার আপু বললো, হ্যাঁ নিয়ে এসেছি, আব্বু ওষুধ নিয়ে এসে দিয়েছে। আমি বললাম, আচ্ছা তুই শুয়ে থাক, আমি দেখি। তাই বলে আমি আমার ঘরে চলে যাই, যে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিয়ে আমার আব্বুকে বললাম, তুমি আবার একটু ডাক্তারের কাছে যাও, যে ডাক্তারকে বলে আর একটু ওষুধ নিয়ে আসো, ডাক্তারকে বলো জ্বর কমতেছে না। আমার আব্বু বললো, বিকেলবেলায় ওষুধ নিয়ে যাচ্ছি, এখনো সমস্যা হবে না, দেখা যাক, যদি না ছাড়ে তাহলে গতকাল আবার ওষুধ নিয়ে এসে দিব। হ্যাঁ বলে আমার আব্বু চলে গেল। এদিকে সন্ধ্যা নেমে এলো। আমি আমার আপুর সঙ্গে বসে গল্প করতেছি। এর ভিতরেই আমার আপুর ভিতরে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। সে যেন কোনো কথা বলতেছে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হলো না। আমার আপুকে বললাম, কি হয়েছে তোর, চুলগুলো এই অবস্থা হচ্ছে কেন? আমার আপু কোনো কথা বলে না। আমি আমার আপুর দিকে তাকিয়ে আছি। আমার আপু হঠাৎ করে আমার দিকে তাকিয়ে কি জানে একটা বলে, তার কণ্ঠটা যেন চেঞ্জ হয়ে গিয়েছে। তার ভিতর থেকে কেউ একজন পুরুষ কণ্ঠে বলতেছে, তুই এখান থেকে চলে যা, তাড়াতাড়ি যা, নাহলে কিন্তু তুই মরবি, এখান থেকে চলে যা, এখনো সময় আছে, এখান থেকে চলে যা। বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। আমি আমার আব্বুকে সব ঘটনা খুলে বললো। আমার আব্বু আমার আপুর ঘরে দৌড়ে এলো, এসে আমার আপুকে বললো, কি হয়েছে তোর? আমার আপুর শরীর থেকে সেই লোকটি পুরুষ কণ্ঠে বলতেছে, তোদের তো সাহস কম না, বারবার আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করিস কেন, কি জন্যে? বেশি বার বাড়িস না, তাহলে কিন্তু কাউকে ছাড়বো না, সবাই মরবি। তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, তার সঙ্গে তোদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো, কথাটা যেন মাথা থাকে। তাই বলে লোকটি আমার আপুর শরীর থেকে বেড়ে যায়। আমার আপু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার আব্বু খুবই দ্রুত কবিরাজকে ফোন দেয়। কবিরাজ এসে আমার আপুকে যারা ফোন দিয়ে দেয়, দিয়ে আমাদের ঘরটি আবারও বন্ধ করে দেয়, দিয়ে কবিরাজ চলে যায়। কিছুদিন বেশ ভালোই কেটে গেল। তারপরে হঠাৎ করে একদিন আবার আমার আপুর শরীরে এসে হাজির হলো। আমার আপু খুবই ভয়ানক আচরণ করতে শুরু করলো। আমার আপুর সঙ্গে যেন কেউ কথা বলতে পারে না, সেই আমার আপুকে যেন পুরোটাই বশ করে নিয়েছে। আমার আপুর ভেতর থেকে বিভিন্ন উচ্ছিদ ভাষায় গালাগালি করতে থাকে সবাইকে। আমার আব্বু দৌড়ে যেয়ে সেই কবিরাজকে ফোন দেয়। কবিরাজ খুবই দ্রুত চলে আসে, এসে আমার আপুর হাতটি চেপে ধরে কি যেন একটা মন্ত্র পড়ে আমার আপুর হাতে একটি সুতো বেঁধে দেয়। তারপর থেকে যেন লোকটি বেশ রাগান্বিত হয়ে কবিরাজকে অখাদ্য ভাষায় গালাগালি করতে লাগে। কবিরাজ বলল, তোকে অনেকবার সুযোগ দিয়েছি, এবার আর কোনো সুযোগ দিব না। কবিরাজ কি জানি মন্ত্র পড়ে আমার আপুর শরীরে ফোঁ দিল। ফোঁ দিয়ে আমার আপুর চেনি আঙ্গুলটা একটি বোতলের ভিতর ধরতেই সেই লোকটি কি যেন একটা মন্ত্র পড়ে আমার আপুর শরীরে ফোঁ দিতেই বোতলের ভিতরে কিছু ধোঁয়া এসে প্রবেশ করে, আর আমার আপু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি কবিরাজকে বললাম, আমার আপুকে কি করলেন আপনি? আমার আপু অজ্ঞান হয়ে পড়ে গেল। কবিরাজ বলল, সেই জিনটিকে আমি আমার আয়ত্তে নিয়ে নিয়েছি, তাকে বন্দি করেছি, তোমার আপুর আর কোনো সমস্যা হবে না। তাই বলে কবিরাজ তার হাদিয়া নিয়ে ওখান থেকে চলে গেল। আমার আপু কিছুক্ষণ পরে সুস্থ হলো।
তারপর থেকে বেশ ভালোই দিন কেটে গিয়েছে, প্রায় 3 বছরের মতো কেটে গিয়েছে, আর কোনো এখন পর্যন্ত সমস্যা হয়নি। আশা করছি আর কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে এখন আমরা বেশ সুখে আছি। আমার আপুকে বিয়ে দিয়েছি। আমার আপুর একটি মেয়ে আছে, আমার ভাগ্নি। মেয়েটি খুবই সুন্দর। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সুমন ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে পার্সোনালি আমাকে জানিয়ে দিবেন। সুমন ভাই, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের ঘটনাটি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বড় আপু এমন একটি জিনিস, খুবই মায়া বা শ্রদ্ধার জিনিস। আপু ছোট ভাইদেরকে সব সময় ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে। বিষয়টা আসলে এরকমই। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। আপু যাদের আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা অবিলম্বন সবসময় থাকবে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। যদি এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটে যেয়ে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।